আমার বক্তব্য, যে সমস্ত শিল্প সম্মেলন হলো এর আগে, সেই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল, টাকা বিনিয়োগের যে গল্প ফেঁদেছিল, টাকা বিনিয়োগের যে ঘুঘুর ফাঁদ দেখিয়েছিল, টাকা বিনিয়োগের যে আষাঢ়ে গল্প করেছিল, সেই টাকা কোথায় বিনিয়োগ হলো একটু বাংলার মানুষকে জানা, আমরা জানতে চাই। আর কত মিথ্যা বলবেন বাংলার মানুষকে, আর কত ধাপ্পা দেবেন, আর কত বাংলার মানুষের সঙ্গে শিল্পের নামে জালিয়াতি করবেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ পর্যন্ত এই কলকাতা থেকে ইউরোপে যাওয়ার কোনো সরাসরি ব্যবস্থা নেই বিমানে। হ্যাঁ, এত বড় ভারতবর্ষের এই কলকাতা, যে কলকাতাকে বলা হয় কলকাতা, চেন্নাই, মুম্বাই, এগুলো হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল। হ্যাঁ, সেই কলকাতাতে পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের, পূর্ব সাউথ ইস্ট এশিয়ার যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা, সেখান থেকে ইউরোপে যাওয়ার সরাসরি কোনো বিমান নাই। এতদিন পর আপনার মনে পড়ল? হ্যাঁ, আপনার দলের তো এমপিরা থাকে দিল্লিতে, তারা দরবার করেছে কখনো পার্লামেন্টে যে কলকাতা থেকে ইউরোপ যাওয়ার সরাসরি বিমান দাও? এখন আপনি টাটার কাছে চাইছেন, টাটাকে এখান থেকে মেরে তাড়িয়ে টাটার কাছে এখন ভিক মাংছেন ট্রেনে চড়বার? হ্যাঁ, বাংলা মুখ তো ইউরোপ যাবে, আবার নাটক করতে ইউরোপ যাবে, গান গাইতে ইউরোপ যাবে। টাটা কোম্পানি একটা বাটার জুতো দিতে পারে হয়তো, আর কি দেবো জানি না। টাটা কোম্পানি তো তৃণমূল না, টাটা কোম্পানি এমনি এমনি এত বড় কোম্পানি হয়নি। লজ্জার ব্যাপার, 15 বছর পর তার মনে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার ভালো করে শুরু করতে হবে। এর থেকে লজ্জার কি থাকতে পারে? 15 বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর আক্কেল দাঁত উঠেছে, এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটাদের সঙ্গে। হ্যাঁ, সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে ধাপ্পা মারার চেষ্টা করছেন। আপনার পাঁচামি কয়লা খনির কি খবর? 1 লক্ষ লোকের চাকরি হচ্ছিল, দেউচা পাঁচামি, তৃণমূলের 3-4টে লোককে সেটা বেচা হয়েছে, ব্যাসাল্ট পাথর তুলে বাজারে বিক্রি করার জন্য। কোথায় কয়লা, কোথায় চাকরি? জলের দরে সেই সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাছে সেই খনি বেচে দেওয়া হয়েছে, তোমরা পাথর তোলার বেচো, কয়লা তুলতে হবে না। কয়লা উঠাতে কত কত বছর লাগবে তারপর ঠিক নাই, ততদিন আবার তারা চলে যাবে মালটাল কামিয়ে। এতদিন তার মনে পড়েছে শিল্পের কথা। দেখুন, বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ, বাংলার মানুষের দুর্ভোগের শেষ নাই। আবার পৌষ মাস কাদের? যারা ঠিকাদার তৃণমূলের, যারা পৌরসভা পরিচালনা করে, যারা পঞ্চায়েত পরিচালনা করে, তাদের আগামী দিনে মাল কামানোর একটা বড় ব্যবস্থা হয়ে গেল। জরুরি কাজ হবে, রাস্তা খারাপ হবে, সেগুলোকে সারাই হবে। ফলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। যারা তৃণমূলের নেতা, পঞ্চায়েতের নেতা, মিউনিসিপ্যালিটি নেতা, তাদের জন্য পৌষ মাস, মাল কামানোর মাস। আর যারা সাধারণ মানুষ, তাদের জন্য সর্বনাশ, জল কাদায় পার হয়ে তাদের প্রতিদিনের জীবনযাত্রা করতে হয়। পুলিশের ব্যর্থতা সর্বত্রই, যেমন কোথাও কেন, গোটা পুলিশটাই তো ব্যর্থতায় আক্রান্ত। গোটা পুলিশ তৃণমূলের দালালি করতে গিয়ে তাদের নিজস্বতা খুইয়ে বসে আছে। সে দেখুন, ওদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। বাংলার মানুষ দিলীপ ঘোষকে বিজেপির লোক বলে আমরা জানি, পার্লামেন্টে আমি তাকে বিজেপির এমপি হিসাবে দেখেছি। বাকি তাদের পার্টির আভ্যন্তরীণ কলহ, দ্বন্দ্ব, ভালো মন্দ আমার জানা নাই। হ্যাঁ, সংখ্যালঘুদের ঠিকাদার, তারা তো তাদের কথা বলবে, তবে সংখ্যালঘুদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কতটা দরদি তার ছোট একটা উদাহরণ দেব। কালকে বুনিয়াদপুরে যে ঘটনাটা হয়েছে, একটা সংখ্যালঘু নেতাকে যেভাবে চড় মারা হচ্ছে, তা নিয়ে ফিরাদ ভাইয়ের, আমাদের হাকিম সাহেবের বক্তব্যটাকে আমার জানতে ইচ্ছা করছে। কি অপরাধ করছে সে লোকটা? বামপন্থী রাজনীতি করা কি অপরাধ? সেও তো সংখ্যালঘু একজন মানুষ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্য রাজপথে কি করে থাপ্পড় মেরে অপমান করা হলো? ফিরাদ ভাই কি বলবেন বলুন। দেখুন, জাতীয় মহিলা কমিশন তারা নিয়ম মানতে এসেছে, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে তারা বাস্তবায়িত করবে কি করে আমার জানা নাই। কি তারা করবে বলুন?
যা কিছু করতে হবে রাজ্যকে করতে হবে, কারণ প্রশাসন রাজ্যের, বিদ্যালয় রাজ্যের, শিক্ষা রাজ্যের। তারা হয়তো কোনো পর্যবেক্ষণ দিতে পারে, কোনো প্রস্তাব করতে পারে, রাজ্য সেগুলো মানতেও পারে, নাও মানতে পারে। তার জন্য বিভিন্ন সময় হেনস্থার শিকার হতে হয়। তো অনেক কলেজে হয়েছে, কেউ বলছে কেউ বলছে না। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজেই 2017 সালের পর থেকে এই ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে কলেজ চালাবে তৃণমূল। দুদিন পরে তৃণমূলের নেতারা গিয়ে হয়তো কলেজের ছাত্রছাত্রীদের বলবে, তোমরা আমরা যেটা বলছি সেটা তোমরা পড়ো, সেটা শেখো। দিদির বাণী শুনিয়ে বলবে, এটাই ভারতবর্ষ, এটাই তোমাদের ভবিষ্যৎ, এটাই তোমাদের বর্তমান। এ বাংলা কি হতে চলেছে জেনে আমি আতঙ্কিত। ক্ষমা চেয়েছে আমাদের জানা নাই, কিন্তু এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে বরদাস্ত করা হবে না। এখন গরু মেরে জুতো দান করতে লাভ নাই। এগুলো সরকারের ব্যর্থতা। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, সর্বত সরকারের যে ব্যর্থতা, সরকারের যে দুর্নীতি, এগুলো সব সমস্ত উজ্জ্বল উদাহরণ। গোটা প্রশাসনিক কাঠামোতে সে যেখানেই হোক, যে প্রশাসনই হোক না কেন, সর্বত্র ক্যান্সারে আক্রান্ত। তারা বিপ্লবী, তারা স্বাধীনতা সংগ্রামী, ইতিহাসে কথা বলে। আর মেদিনীপুর সেদিন স্বাধীনতা সংগ্রামের একটা বড় গর্বগৃহ ছিল। ভারতবর্ষের স্বাধীনতার বহু বড় বড় ইতিহাস এই মেদিনীপুর জেলায় সেদিন রচিত হয়েছিল। মাতঙ্গিনী হাজরা থেকে বিদ্যুৎ বাহিনী সবাই জানে। অস্থায়ী সরকার গড়ে প্রথম মেদিনীপুর থেকেই ব্রিটিশের শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। মেদিনীপুরের ইতিহাস নিয়ে আমরা সবাই গর্বিত। মেদিনীপুর বিপ্লবীদের দেশ। তাই সেখানকার শুধু নয়, সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মানুষের জানা উচিত যে মেদিনীপুরের আসল ইতিহাস কি। স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল স্থান মেদিনীপুরের। সেখানকার হিজলি জেলের কথা আমরা সবাই জানি, যে হিজলি জেল থেকে খড়গপুর IIT পর্যন্ত রূপান্তরিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে। অতীত না জানলে বর্তমান অবস্থাকে বোঝা যায় না, বর্তমান না জানলে ভবিষ্যৎকে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় না। তাই বর্তমান থাক আমাদের, ভবিষ্যৎ হোক আমাদের, কিন্তু অতীতকে আমরা ভুলে যেতে দেব না। হ্যাঁ, দেখুন, কে কি বোঝে যায় না। ভারতবর্ষের কংগ্রেসীরাই বিপ্লবী। ভারতবর্ষের কংগ্রেসীরা বিপ্লবীদের সব থেকে বড় লড়াইয়ের তাকাত ছিল। সেদিন যারা বলছে তারা বিজেপির কোন নেতা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বিজেপির কোন নেতা শহীদ হয়েছিল, আন্দামান জেল গেছিল, তারা তাদের ইতিহাস পড়ে সারা দেখে নিক এগুলো। অতএব তাদেরকে জ্ঞান দিতে হবে না কংগ্রেস কি করেছিল। কংগ্রেস সেদিন ছিল বলেই আজকে বিজেপির এই নেতা বক্তব্য রাখতে পারছে। সেদিন কংগ্রেস না থাকলে স্বাধীনতা হতো না, স্বাধীনতা না হলে মোদি হতো না, মোদি না হলে নেতা হতো না। আরে মদ বেতার তো সব থেকে বড় ওকালতি করে বাংলার মুখ্যমন্ত্রী। যাতে মদ বাংলার লোকরা খায়, তার জন্য এক্সাইজ ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে বছরে 12,000 কোটি টাকা আমাকে ধান্দা করে দিতে হবে। আপনি না খাইলে আপনার গলায় জোর করে মদের বোতল থেকে মদ ঢেলে দেওয়া হবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী নোট চাই। নোট হলে ভোট হবে। আরে ভোট কামাতে বাংলার যুবকরা তোমরা চুল্লু খাও, তোমরা মদ খাও, ভালো না লাগলে জুয়া খেলতে, লটারি খেলো। এই তো বাংলার যুবকদের ভবিষ্যৎ।